नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে, যেখানে জামশেদপুরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, তার সাথে কলকাতা ডার্বি। আজকে বিনো জর্জ কি পারবে ইস্টবেঙ্গলের হয়ে এই সিজনের প্রথম জয়টাকে আনতে? প্রথম পয়েন্ট কি ইস্টবেঙ্গল পাবে, নাকি যে এরকম ভাবে ইস্টবেঙ্গল হারছে সেই হারের ধারাই অব্যাহত থাকবে? কি পরিবর্তন হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেইং 11-এ সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে নতুন কোচ নিয়েও কিন্তু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে, তো জামশেদপুর যথেষ্ট ভাই শক্তিশালী দল, কারণ তারা যেরকমভাবে পারফরমেন্স করছে, বেশি হাইফাই প্লেয়ার তাদের না থাকলেও তারা কিন্তু দলগত ফুটবলটা খেলছে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছ থেকে দেখা যাচ্ছে না। এটাই কিন্তু মূলত তফাৎ। ইস্টবেঙ্গল অন পেপার অনেক বেশি শক্তিশালী হলেও অনফিল্ড পারফরমেন্স প্লেয়াররা করতে পারছে না, কোনো রকম বোঝাপড়া প্লেয়ারদের মধ্যে নেই। আজকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনোর, যে প্লেয়ারদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা। বোঝাপড়া যদি দলটার মধ্যে ঠিকঠাক হয় তাহলেই কিন্তু এই দল যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। তো প্রথমে যদি আমরা আজকে জামশেদপুর দল নিয়ে কথা বলি, জামশেদপুর কিন্তু একটু পরিকল্পনার পরিবর্তন করতে পারে। জামশেদপুর তারা জানে যে আজকে জাভিকে পুরোপুরি মার্কিং করা হবে, তারা বুঝতে পারছে, এবং তাদের মেন কি প্লেয়ার কিন্তু জাভি। তো সেই জায়গাতে কিন্তু তারা জাভিকে আটকানোর জন্য বা জাভিকে বাঁচানোর জন্য কিন্তু মাঝমাঠে প্লেয়ার বাড়াতে পারে। তো সেক্ষেত্রে লাইন আপ হতে পারে গোলকিপারে অ্যালবিনো গোমস, সেন্টার ব্যাকে প্রতীক চৌধুরীর সঙ্গে স্টিফেন এজে, সাইড ব্যাকে উভেজের সঙ্গে আশুতোষ মেহতা, আর মাঝমাঠে সেক্ষেত্রে কিন্তু পাঁচজনের একটা মাঝমাঠ তৈরি করতে পারে। সৌরভ দাস থাকবে, তার সাথে সাথে জোড়া বিদেশিকে কিন্তু মাঝমাঠে রাখবে। জাভির সঙ্গে রাইট আচিকাওয়া তারা কিন্তু মাঝমাঠে থাকবে, এবং উইঙ্গার হিসেবে ইমরান খান আর সানান মাহমদ। আর আপ ফ্রন্টে কিন্তু সিবেরিওকে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে আজকে ব্যবহার করতে পারে, এবং পরবর্তী সময় জর্ডান মারেকে নিয়ে এসেও ডবল স্ট্রাইকারে চলে যেতে পারে। কিন্তু প্রথম থেকে এই রকম লাইন আপ করলে যদি জাভিকে আটকে দেওয়াও যায়, সেক্ষেত্রে রাইট আচিকাওয়া সে কিন্তু অ্যাটাকে অনেক সাহায্য করতে পারবে, হাই প্রেসিং করতে পারবে ইস্টবেঙ্গলের উপর। তো এরকমভাবে কিন্তু তারা লাইন আপ নামাতে পারে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে ভাবি যে ইস্টবেঙ্গল কীরকম লাইন আপ নামাতে পারে, তো আমার মতে ইস্টবেঙ্গলের যেটা বেস্ট প্লেইং 11 আজকের জন্য হতে পারে, গোলকিপার পজিশনে কিন্তু দেবজিৎ মজুমদার, ডিফেন্স লাইনে কিন্তু 3 ডিফেন্সে ইস্টবেঙ্গলের যাওয়া উচিত, কারণ 3 ডিফেন্সে খেললে এই ডিফেন্স লাইন যথেষ্ট ভালো খেলবে। মাঝখানে আনোয়ার আলীকে রেখে তার 2 সাইডে কিন্তু হেক্টর ইউসতে এবং হিজাজি মাহের, তাদের যদি রেখে 3 ডিফেন্সে ইস্টবেঙ্গল চলে যায় সব থেকে ভালো হবে। মাঝমাঠ প্লেয়ার হিসেবে কিন্তু বিষ্ণু, তার সাথে মহেশ এবং সৌভিক চক্রবর্তী এবং জিকসান। আমি তো সাউল ক্রেসপোকে আজকে বেঞ্চে রাখতে চাইবো, কারণ সাউল ক্রেসপো ভাই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কিভাবে সাহুল যে এই ম্যাচে থাকবে আমার সত্যি জানা নেই, তাকে কীরকমভাবে সে কতটা আক্রান্ত হয়েছিল সত্যি জানা নেই, কারণ ডেঙ্গু আক্রান্ত হলে তাকে অনেক দিনই বিশ্রাম নিতে হয়, এবং এত বড় ম্যাচে কিন্তু তাকে নামিয়ে দেওয়াটা রিস্ক হবে। এবং পরের ম্যাচটাই ভাই ডার্বি ম্যাচ, আজকে জোর জবরদস্তি নামিয়ে দিলে ডার্বি ম্যাচে ভাই বিপদ হয়ে যেতে পারে। তারপরে কিন্তু আবার এসিএলের যেগুলো ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো সেক্ষেত্রে আজকে সাউলকে বেঞ্চে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কিছুটা অ্যাটাকিং মিডিও বা ফ্রি রোলে কিন্তু মাধিতালালকে রেখে, আর আপ ফ্রন্টে কিন্তু জোড়া স্ট্রাইকার চাই। ক্লেটন একা পারবে না, পরিষ্কার বুঝে নিতে হবে, ক্লেটন একা পারবে না, সেখানে ডেভিডকে কিন্তু নিয়ে আসা দরকার। ডেভিড কিন্তু প্রতি ম্যাচে গোল করছে, ডুরান্ড কাপে গোল করেছে, এএফসির ম্যাচে গোল করেছে, আইএসএলেও গোল পেয়েছে। তো ডেভিড কিন্তু গোলের মধ্যে রয়েছে, ডেভিডকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। এই লাইন আপটাই গেলে সব থেকে ভালো হবে। কিন্তু আজকে কোচ কিছুটা পরিকল্পনা পরিবর্তন করতে পারে। 4 ডিফেন্সে চলে যেতে পারে বিনো জর্জ, ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে হেক্টর ইউস থেকে রাখতে পারে, সেক্ষেত্রে সাইড ব্যাকে লালচংনুঙ্গার সঙ্গে প্রভাত লাগড়া, মাঝমাঠে সৌভিক, জিকসান এবং মহেশ, আর আপফ্রন্টে যেরকম বলছি সেটাই কিন্তু রাখতে পারে। এরকমটা পরিকল্পনার পরিবর্তনটাও করতে পারে, কিন্তু সবথেকে বেস্ট লাইন আপটা কিন্তু হতে পারে যে একজন 3 ডিফেন্সে চলে যাওয়া, তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স এই দলটা করতে পারবে। এবার যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডান আর মোহনবাগানকে নিয়ে, মোহামেডান ভাই একটাও
পরিবর্তন করার দরকার নেই। তারা যেরকম সেট লাইন আপটা পেয়ে গেছে একদম ঠিকঠাক রয়েছে। পরবর্তী সময় মানজকি রয়েছে, সে কিন্তু পরবর্তী সময় নামতে পারে। আর যে নতুন প্লেয়ার এসেছে ফ্লোরেন্ট, তো তাকেও কিন্তু পরবর্তী সময় বেঞ্চ থেকে স্টার্ট করাতে পারে। বাদবাকি লাইন আপের কিচ্ছু পরিবর্তনের দরকার নেই। মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বললে মোহনবাগানও কিন্তু খুব বেশি পরিবর্তন হয়তো করবে না। 4 ডিফেন্সে যাবে, মাঝ মাঠে কিন্তু সেক্ষেত্রে থাপার সঙ্গে অভিষেক সূর্যবংশী আর সেখানে স্টুয়ার্টকে রেখে আপফ্রন্টে জোড়া স্ট্রাইকারকে নিয়েই হয়তো আজকের ম্যাচে শুরু করতে চলেছে। এরকমটাই তাদের লাইন আপ হবে। তো দেখা যাক কীরকম ম্যাচ হয়। আর প্রতিটা ম্যাচেরই কিন্তু আজকে স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও যে ম্যাচের রেজাল্ট কীরকম হতে চলেছে। যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের কোচ নিয়ে, কারণ কালকে থেকে যেরকম চলছে ভাই কোচ নিয়ে সবাই চূড়ান্ত করে দিচ্ছে, তারপরই আবার হাওয়া বদলে যাচ্ছে। ব্যাপারটা সেরকম নয়, ব্যাপার কিন্তু যেখানে ছিল সেখানেই রয়েছে। অ্যালবার্ট রোকার সঙ্গেও কিন্তু কালকে কথাবার্তা হয়েছে, কিন্তু যেটা ব্যাপার রোকাকে কিন্তু কোনোভাবে বেঙ্গালুরু এখনই ছাড়তে চাইছে না, এটাই সমস্যা। এবং রোকার একটা হাই স্যালারি, এবং রোকা এলে তার মতন করে আবার একটা সিস্টেমে যেতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্যই কিন্তু অস্কার ব্রুজন সে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। হয়তো ভিতর সিগনেচার হয়ে যেতে পারে, কিন্তু আজকের ম্যাচ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম রিপোর্ট বাইরে আসবে না, এরকমটা ম্যানেজমেন্ট একদম তারা ঠিক করে নিয়েছে। কোনো লিক হবে না। হ্যাঁ, অনেকে বলে দিচ্ছে যে হয়ে গেছে, তবু বলবো অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। অস্কার ব্রুজন সমস্ত জায়গা থেকেই এগিয়ে রয়েছে, তো সেটাই কিন্তু আজকের দিনেও আপডেট। এবং তার সাথে সাথে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, রবসন রবিনোর ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পজিটিভ রয়েছে। এবার তাকে কিভাবে নেওয়া হবে, কী করে নেওয়া হবে, সেটাও কিন্তু রাস্তা তৈরি রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। মোটামুটি যেরকমটা কালকে মিটিং হয়েছে। আর অস্কার ব্রুজনের সঙ্গে এই ব্যাপারটা নিয়েও কথা চলছে যে তার সহকারী কোচ কারা হবে। ফিটনেস ট্রেনার পরিবর্তন হবে, সেটা নিঃসন্দেহে হবে, কোনো রকম ব্যাপার নেই। সেক্ষেত্রে অস্কার ব্রুজন যদি কোনো ফিটনেস ট্রেনার নিয়ে আসে ঠিক আছে। গোলকিপার কোচ যেরকম রয়েছে বা যারা রয়েছে তাদের দিয়েই কিন্তু ম্যানেজমেন্ট চাইছে যে কাজ চালিয়ে নিতে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনের সঙ্গে একজন কিংবা দুজন কোচ আসতে পারে, সহকারী কোচ। বাদবাকি যেরকম কোচিং প্যানেল রয়েছে সেটাই থাকবে। আর ফিটনেস কোচ কার্লোস জিমেনেজ সানচেজ সে পরিবর্তন হবে, এরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যতক্ষণ না অফিসিয়াল হয় ততক্ষণ কিন্তু এই ব্যাপারগুলো চলতে থাকবে। তোমরা জানিও যে অস্কার ব্রুজন নাকি তোমরা রোকা কাকে দেখতে চাও, এবং ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।